আমার সামনে দাঁড়িয়ে বলেছেন গতকাল তো মাথা ফেটেছে, আজকে পা দুইটা কেটে দিলেন। তাকে খুঁজছি, পাচ্ছি নিজের হাতে না, অন্তত আইনের আওতায় এনে দেওয়ার একটা ব্যবস্থার জন্য চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, বক্তব্য সুস্পষ্ট। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার আদর্শকে আবারও বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। অবশ্য আমার নেতারা আমার চেয়ে গভীরভাবে এই বিষয়ে চিন্তা করছেন। বাংলাদেশের 4 মাস প্রায় শেষ, এখনো যদি 18 কোটি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি, তার মুখের কথা, বক্তব্য, ভাষণ, পরের দিন যদি তার একজন কর্মকর্তা আরেক মন্তব্য প্রকাশ করেন, তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের, আমি জানি না ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন। নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরে নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। কারণ কেউ রংপুরে বলবেন অমুকে ভোট করতে পারবে, কেউ চাঁদপুরে যা বলবেন ভোট করা তাদের অধিকার আছে। এইসব প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই, সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে। আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি খালি পায়ে যুদ্ধ করা একজন সৈনিক। আমি কোনোদিন অস্ত্র জ্বালাতে জানতাম না, অস্ত্র ট্রেনিং দিয়েছি। আমার নেতা খোকা আজকে নাই। ঢাকা শহরে অলিতে গলিতে সেদিন খালি পায়ে হাফ প্যান্ট পরে, একটি জামা 15 দিন গায়ে পরেও আমরা সেদিন স্বাধীনতার পক্ষে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমার সবচেয়ে একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে আজকে এই পবিত্র দিনে এই সরকারের কাছে আমার একটা আবেদন থাকে, দয়া করে কারো কথায় কান দেওয়ার দরকার নেই। জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার। আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। আপনার ইজ্জত বিশ্বব্যাপী, আপনার ইজ্জত আছে বিশ্বের দরবারে। আপনি একজন গুণী ব্যক্তি। যে ব্যক্তিটি আপনাকে কষ্ট দিয়েছে, মামলা দিয়েছে, 18 তলা পায়ে হেঁটে লিফট ছাড়া উঠতে সহযোগিতা করেছে, লিফট বন্ধ করে দেওয়ার সহযোগিতা করেছে, সেই ব্যক্তি আপনি এই দেশের মানুষের কাছে যে সম্মান পেয়েছেন, অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন। এমন কথা বলার দরকার নাই যে কথায় আপনার মানহানি হতে পারে। স্পষ্ট বলে দেন, আপনার হারাবার কিছু নাই। আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার একা নয়। যাদেরকে আপনি পছন্দ করে এই মানুষদেরকে, নির্যাতিত মানুষদেরকে চালাবার সহযোগিতা করার জন্য শপথ বাক্য পাঠিয়ে আপনার পাশে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য, একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডিসেম্বর মাসে যোদ্ধা হিসাবে অনুগ্রহ করে কথাবার্তাগুলো সংযম করে বলেন, যেটা মানুষের মনে কোনো দুঃখ আছে। আরে সিনি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, পিয়ার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন কজনকে পর্যন্ত গ্রেফতার করেছেন যারা 16 বছর এই সিন্ডিকেট তৈরি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিজয় দিবসে আমি গ্রামে গিয়েছি। আমার সেনবাগে 776 জন আমরা যোদ্ধা ছিলাম। আমি ঢাকায়, ওরা দেশে। আমার নেতা রুল আমিন ভুয়া সেক্টর কমান্ডার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। খাজুমি আওয়ামী লীগ নাই, নুরুল হক আওয়ামী লীগ নাই, মালেক উকিল আওয়ামী লীগ নাই।
এটা তাদের সম্মান আমরা জানাই মুক্তিযুদ্ধ হিসেবে। 300 জন বেঁচে আছে, সব আজকে তাদের উদ্দেশ্যে তারা আমাকে জিজ্ঞাসা করে যে ওবায়দুল কাদের সাহেব কোর্ট থেকে জানতে চায় কি করে দেশ ছাড়লেন। এটা হাস্যাস্পদ না? দেশ চালান আপনারা, উপদেষ্টা আপনারা, মন্ত্রণালয় চালান আপনারা, বিজেপি চালান আপনারা। কোন পথে 3 মাস পর ওবায়দুল কাদের দেশ ছাড়লো, এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না, এটা তো আমি গ্রহণ করতে পারি না। এটা গ্রহণ করার কথা নয়, কারণ সব কথা তো আমার দলের স্ট্যান্ডিং কমিটি, আমার নেতা তারেক রহমান বলার প্রয়োজন নাই। মুখ থেকে মির্জা ফখরুলের, সালাউদ্দিনের, আমির খসরুর, আব্বাসের, গয়েশ্বরের যে কথাগুলো বের হবে, পুরাটা বের না হলে বোঝা উচিত তত্ত্বাবধায়ক সরকার দুঃখের কথা নয়, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অক্ষর অক্ষরে পালন করা উচিত। সব কথা বলতে হবে, দৌড়াতে দরকার নাই। কি বলতে চাই এইটুকু যদি না বুঝেন, তাহলে আপনার আশেপাশে যারা আজকে শপথ নিয়ে আমাদেরকে উপদেশ দেয় 1500 বছর, 500 বছর, 100 বছর, 50 বছর কেন সংস্কার করতে পারেন নাই, এটা লজ্জাজনক। আমরা কি করব? যারা 69 গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছে, 70 নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে রূপরেখা তৈরি করেছে, আমরা অস্বীকার করি নাই। কিন্তু আজকে সংস্কারের নামে বিলম্বিত হবে, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। তাই স্পষ্ট সচিব কি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনব। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না, জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। তা আপনাদের দায়িত্ব অপরিসীম। দেখেন চক্রান্ত কিন্তু শুরু হয়েছে, শুরু হয়ে গেছে। স্বাধীনতার বিজয় দিবস মোদী পালন করে, আরে হেলিকপ্টার চললো সেদিন আমরা জানি, খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম, অনেক জীবিত আছে ইশতিয়াক, আমার মুক্তিযোদ্ধার সেক্রেটারি সাদেক খান। ওসমানী কেন আসলো না, ইতিহাস বের করতে হবে। ওসমানের হেলিকপ্টার কেন খারাপ? আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা? সহযোগিতা করেছেন, সম্মানও করেছি। 7 দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করে সিদ্ধ করে, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু ইস্ট পাকিস্তানের কায়েদে আজমের ছবি মার্কা 500 টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছে। তখন ইন্ডিয়ার 1 টাকা কত এবং পাকিস্তানের 1 টাকা কত ছিল? এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী। ভারত বিরোধী তো অবশ্যই করব, যে ভারত আমাকে সমর্থনের নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্র হত্যা করবে, আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে, তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে। অনেকেও করবে। 2014 সালে সে হাসপাতালের এরশাদের করুণ কাহিনী আমার মনে আছে। দস্তখত নাই, এমপি হয়ে গেল। সাংবাদিক বন্ধুগণ, আজকে তাই অনেক কথা বলতে হবে, বলার প্রয়োজন নেই, কারো মনে কষ্ট দিতে চাই না। দয়া করে সোজা হয়ে যান, হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলুন। ওই মমতা দিদি কি বললেন, মোদী কি বললেন, বিজয় দিবস কি বললেন, কে পালন করবে, কিচ্ছু আসে যায় না। আমি একদিন বলেছিলাম
আগরতলা লং মার্চ করেছে 3টি সংগঠন। আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট আপনাদেরকে টাকা পাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গরিব হতে পারে, মনটা এত বড়। দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন। ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি। প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছেন সেটাও জানি। সারা খাতুনের বক্তব্য আমার মনে আছে। পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন, পার্কে হাঁটেন, থাকেন না, আরাম করে থাকেন। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। কোন শক্তি আল্লাহ রসুল ছাড়া নাই। আয়না করে একদিন হলো আপনাকে নিতে হবে। আপনি যদি জেলখানা রাখতে পারেন, আপনাকেও কাশিমপুর যেতে হবে। তাই মোদি, মমতা, প্রিয়ঙ্কা পার্লামেন্টে কি বললেন? নাকি নির্যাতন করি আমরা এই দেশে হিন্দুদের। তো আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোনো মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে আমি একটা ছবি উত্তরপ্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম। জুমার নামাজ শুক্রবার, জায়গা হয় না, ছোট্ট মসজিদ, রাস্তার উপরে জানামাজ পড়ে, নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠায় দিচ্ছে। দেখছেন না? আর বাংলাদেশের আমাদের হিন্দু ভাইয়েরা অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস করে। এগুলা ছড়িয়ে কোনো লাভ নাই। কথাবার্তা বন্ধ করে দেন। আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে, ঢাকাকে। এখনো 5,000 না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে। এ বিষয়েও সরকারকে শ্বেত তথ্য প্রকাশ করা উচিত, কত লোক এখানে আছে। তাই আজকে সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে। এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখেন। আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে যে 91 সালের মতো, শাহাবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে, গণতন্ত্র আসবে। বাংলাদেশে হাইকোর্টের এজলাসে আর লাথি মারা হবে না। বাংলাদেশের